শুভ সকাল প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপার রাঙা সকাল অনুষ্ঠানে। বরাবরের মতন আমরা সুন্দর দিনের প্রত্যাশা জানিয়ে শুরু করতে চাই এই আয়োজন, এবং আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি সুস্মিতা। আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। সুস্মিতা, তোমাকেও শুভ সকাল। তোমাকেও শুভ সকাল মাসুক, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? বেশ ভালো আছি, এবং রাঙা সকালে আসলে এত গুণী মানুষদের সান্নিধ্য আমরা প্রায় প্রতিটি সকালে, তো একদমই। সকালগুলো আরো ভালো হয়ে যায়। চলো দর্শককে জানাই আজকের সেই গুণী মানুষটিকে। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি কর্পোরেট ব্যক্তিত্ব মোহাম্মদ নিয়ামুল কবির। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল স্যার, শুভ কেমন সকাল। আছেন? শুভ সকাল, আপনাদেরকে অসংখ্য শুভেচ্ছা এবং পাশাপাশি মাছরাঙা টিভিকেও অনেক ধন্যবাদ জানাই আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। বাহ, চমৎকার। সত্যি সকালটা সুন্দর হয়ে গেল। সুস্মিতা যেমনটা বলছিল যে কেমন আছেন, সেটা শুনে আমরা শুরু করি। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, সব মিলে সুস্থ আছি, আল্লাহর অশেষ রহমতে আমরা আছি, আলহামদুলিল্লাহ ভালো। জি স্যার, আমরা আমাদের অতিথিদেরকে একদম চেষ্টা করি একটু ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যেতে, তাদের শৈশবের গল্পগুলো শুনতে। আপনার শৈশবটা কোথায় কেটেছে এবং কেমন ছিল একটু শুনবো। আমার শৈশবটা একদম বলতে গেলে মফস্বল গ্রাম যেটা, সেখানে কেটেছে। পাবনা ঈশ্বরদীতে আমার গ্রামের নাম হচ্ছে ভেলুপাড়া। সেখানে আমি ছোট থেকে একদম আমার শৈশব কৈশোর সব কিছুই কেটেছে, এবং ওখানে আমি একদম গ্রামের যে খেলাধুলাগুলো আছে ছোটবেলা থেকে, ওই খেলাধুলাগুলো একদম একসাথে বন্ধুদের নিয়ে মাছ ধরা, তারপরে ঘুড়ি ওড়ানো, লাটিম ঘোরানো, তারপরে আপনার বৃষ্টিতে ফুটবল খেলা, তারপরে পুকুরে সাঁতার কাটা, এই ধরনের যে গ্রাম্য খেলাগুলো আছে সেগুলো একদম মানে আমি একদম ওই খেলাগুলো খেলেই বড় হয়েছি বলতে গেলে। তো আমার শৈশবটা বলতে গেলে খুবই দুরন্তভাবে কেটেছে। আমি অনেক দুরন্ত ছিলাম ছোটবেলা থেকেই। পাশাপাশি বলতে গেলে আমি স্কুলে যতটুকু সময় পড়াশোনা, তার বাইরে খেলাধুলা বেশি করতাম। আচ্ছা, মানে খেলার সাথে আপনার অন্যরকম একটা সংযোগ সব সময়ই ছিল। খেলতে ভালোবাসেন এবং একই সাথে খেলাধুলা করেছেন অনেক কিছু। আপনার কাছে জানতে চাইবো যে আপনি গ্রামের নাম বলছিলেন ভেলুপাড়া। জি। এই নামটা কেন হলো? মানে প্রত্যেকটি গ্রামের নামেরই কিন্তু পিছনে একটা গল্প থাকে, মনে আছে? ওইভাবে আমরাও ফাইন্ড আউট করার চেষ্টা করেছি যে এটা কেন। পরে হয়তো এইটার একটা ব্যাকগ্রাউন্ড আছে যে ভ্যালু থেকে ভ্যালু হয়েছে। VALU, ভ্যালু মানে এটা একটা দামি একটা ব্যাপার। সেখান থেকেই ভ্যালু থেকে লোকাল ল্যাঙ্গুয়েজে ভ্যালু হয়ে ভ্যালু পাড়া হয়ে গেছে। খুবই চমৎকার, সুন্দর করে আপনি ব্যাখ্যাটি করেছেন, এবং আমার মনে হচ্ছে যে এটা হয়তোবা বাবা শিক্ষক ছিলেন জন্য এটা সম্ভব হলো এত সুন্দর করে ব্যাখ্যা করা। ভ্যালুর কথাটি আসলে বোধহয় এই কারণেই মনে আসলো যেহেতু আপনি শিক্ষকের সন্তান, তো সে বাবার কাছ থেকে আপনি কি কি ভ্যালুস ছোটবেলায় শিখেছেন? আসলে আমার বাবাকে আমি ছোটবেলা থেকেই যেভাবে দেখেছি, আমার বাবা ছিলেন একজন খুবই আদর্শ একজন শিক্ষক। পাশাপাশি উনি ওনার জীবনে আমি দেখেছি অনেস্টি যে ব্যাপারটা, উনি অত্যন্ত সৎ একজন মানুষ ছিলেন। উনি পড়ালেখা নিজে যেরকম অনেক কষ্ট করে উনি পড়ালেখা করেছেন। আমি একটু তার আগের গল্পে আসি, যেটা হচ্ছে আমার দাদাও কিন্তু শিক্ষক ছিলেন। আচ্ছা। তো ঈশ্বরদীতে আব্বা বাড়ি করেন, তার আগে আমার যে দাদার বাসা সেটা ছিল হলো পাবনার আতাইকুলাতে। আচ্ছা। ওইখানে আমাদের অরিজিনাল দাদার বাসা। তো আমার দাদা ওই সময় বিএ পাস ছিলেন, অনেক আগে সেটা। এবং আমার বাবা যখন ছোট তখনই আমার দাদা মারা যান। তো আমার বাবা আমার দাদাকে দেখে ইন্সপায়ার হয়েছিলেন যে আমিও শিক্ষক হব। তো আমাদের পাবনাতে আতাইকুলা একটা স্কুল আছে, হাই স্কুল। ওই স্কুলে আব্বা, আমার দাদা ওখানকার টিচার ছিলেন, আমার আব্বা ওখানে পরবর্তীতে হেড মাস্টার হিসেবে, হেড শিক্ষক হিসেবে ছিলেন। এরপরে ঈশ্বরদীতে আলহাজ টেক্সটাইল মিলস যে স্কুলটা, যেখানে আমি পড়াশোনা করেছি, সেই স্কুলে আব্বা পরবর্তীতে শিক্ষক হিসেবে জয়েন করেন এবং ওখানে বাড়ি করেন। এবং আমি ভাই বোনের মধ্যে অনেক মানে সবার ছোট, যে কারণে আমার দাদার বাসার স্মৃতি মনে নেই, কারণ আমি বড় হয়েছি হলো ঈশ্বরদীতে। আমার বড় ভাই বোনগুলা সবাই হয়তো তারা মনে আছে। তো বাবাকে মনে করতে গেলে যদি বলেন যে ওনার সততার একটা এক্সাম্পল আমি যদি বলেন শেয়ার করি। উনি একবার রাজশাহী থেকে ঈশ্বরদীতে উনি ট্রেনে করে আসছিলেন। তো আসার সময় উনি তাড়াহুড়ো করে যখন ট্রেনে উঠতে যান, তখন সময় ছিল না টিকিট কাটার। আচ্ছা। তখন উনি
ট্রেনে উঠে পড়েন, ভেবেছেন যে টিটি আসলে, চেকার আসলে টাকা পেমেন্ট করে দিবেন। তো পরবর্তী টিটি ওই দিন আসেন নাই। তো উনি ঈশ্বরদী স্টেশনে নেমে স্ট্রেট উনি স্টেশন মাস্টারের রুমে চলে যান এবং গিয়ে বলেন যে আমি তো ট্রেনে জার্নি করেছি কিন্তু আমি টিকিট কাটিনি, আমার টাকাটা নিতে হবে। আচ্ছা। তো এই ধরনের ব্যাপারটা মানে স্টেশন মাস্টার অবাক হয়ে গেছিলেন, তখন বলছিলেন যে আপনি না দিলেও তো পারতেন। তখন ওনার যে প্রিন্সিপাল উনি ওইটাতে উনি অনেক স্ট্রিক্ট ছিলেন, যে উনি সততাতে অনেক বেশি স্ট্রিক্ট থাকতেন এবং আমাদেরকে উনি ওই আদর্শেই বড় করেছেন। আমরা ওনার অসাধারণ। বাবার আদর্শ থেকে এখনো আলহামদুলিল্লাহ ওই আদর্শ নিয়েই বেঁচে আছি আর কি। বাবার পরেই যে নামটা আসে সেটা হচ্ছে মা। জি। মা বললেই আসলে বুকের মধ্যেটা কেমন যেন হয়ে ওঠে, একটা অন্যরকম অনুভূতি। মায়ের গল্প একটু শুনি আপনার। আমার মার কথা বলতে গেলে একটু এখন ইমোশনাল হয়ে যেতে হয়। আমার মাকে আমরা কিছুদিন আগে হারিয়েছি। আমার মা গত ডিসেম্বরের ফেব্রুয়ারি 16 তারিখে উনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। উনি এই 16 তারিখে 1 বছর পূর্ণ হবেন। তো আমার মাকে আমরা ছোটবেলা থেকেই মানে কি বলবো, মানে আমার মা আমাদেরকে অনেক কষ্ট করে বড় করেছেন। আমরা 4 ভাই বোন অনেক স্ট্রাগল করেছেন আমার বাবা মা, কারণ আমার আব্বার অনেক লিমিটেড ইনকাম ছিলেন, যেহেতু উনি টিচিং প্রফেশনে ছিলেন। তো ওনার তো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট উনি পারিশ্রমিক পেতেন, ওই টাকার মধ্যে আমাদের 4 ভাই বোনকে আমার মাই হচ্ছে এই জিনিসগুলা মেনটেন করতেন আর কি। তো দেখেছি আমার মাকে উনি কোনো সময় নিজে খাওয়া দাওয়া ওরকম করতে পারতেন না, বা মানে সময় পেতেন না, এত পরিমাণে কাজ করতে হতো। তো সব মিলে আমরা আমার মাকে অনেক বেশি ভালোবাসতাম। মা যেরকম আমাদেরকে টেক কেয়ার করতো, আমার মার প্রতি আমাদের ভালোবাসা অনেক বেশি ছিল, এখনো আছে। বাট মাকে শেষ পর্যন্ত বাঁচাতে পারেনি, ওনাকে অনেক চেষ্টা করেছি, ক্যান্সারে উনি মারা যান। তো মায়ের কথা বলতে গেলে যদি একটু শেয়ার করি, আমার মা ছিলেন হলো জমিদার বংশের। আমার বাবা হচ্ছেন শিক্ষকের ছেলে, আর আমার মার যে নানার বাসা উনি হলো পশ্চিমবঙ্গের জমিদার ছিলেন। আমার নানির হচ্ছে বাবা ছিলেন। সো এরকম একটা বিগ ফ্যামিলি থেকে আমার মা আমার আব্বার সাথে যখন বিয়ে হয়, এই অ্যাডজাস্টমেন্টটা কিন্তু আমার মাকে করতে হয়েছে। এবং একটা দীর্ঘ সময় আমার আব্বা অসুস্থ ছিলেন এবং ওনার এক সাইড প্যারালাইসিস ছিলেন ব্রেন টিউমার হওয়াতে। এই আমার আব্বার দেখাশোনাটা আমার মা করতেন। তো আমার দেখা এখন পর্যন্ত একজন মহিষী নারী হিসেবে আমার মাকে আমরা মনে করি। সো মায়ের প্রতি আসলে আমি অনেক শ্রদ্ধা জানাচ্ছি। এবং আমাদেরও শ্রদ্ধা তার প্রতি। তিনি যেখানেই আছেন নিশ্চয়ই ভালো আছেন এবং আপনাদের জন্য দোয়া করছেন। তো আপনি বলছিলেন যে একজন মহিষী মা এবং এরকম আদর্শবান একজন বাবার সন্তান আপনারা, তো সেই মূল্যবোধগুলো নিয়েই এগিয়ে চলছেন। তো তারা ছোটবেলায় কি চাইতেন যে তাদের সন্তানরা বড় হয়ে কি হবে বা কি প্রত্যাশা ছিল? আসলে আমার বাবা মা একটু ডিফারেন্ট ছিলেন। অনেকের মতো হয়তো যে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, আমার ছেলেকে আমি স্বপ্ন দেখি তুমি এটা হবে, এরকম কোনো ছিল না। বাট একটা জিনিস সবসময় আমার বাবা মা আমাদেরকে শিখিয়েছেন যে তুমি যেন ভালো মানুষ হও, তোমার দ্বারা যেন কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। আমি যদি কারোর উপকার নাও করতে পারি, বাট আমি যেন কাউকে ক্ষতি না করি, আমার দ্বারা কোনো মানুষ কষ্ট না পায়। এই জিনিসটা আমাদের ভিতরে আমাদের বাবা মাকে শিখিয়ে দিয়েছেন, যে কারণে আমরা যেটুকুই এসছি কিনা আমাদের লাইফে, আমরা বলতে গেলে সবাই আমাদেরকে একটা অন্যরকম পছন্দের মধ্যে দেখেন আর কি। আমাদের পাড়া প্রতিবেশী থেকে আত্মীয় স্বজন সবাই একটু অন্যরকম ভাবে দেখেন। আমরা আসলে সবার সাথেই মানে মিলেমিশে থাকার চেষ্টা করি আর কি। জি, এই গল্পগুলো আপনার থেকে আমরা আরো শুনবো, তবে এই মুহূর্তে আমাদের কাছে কিছু তথ্য আছে আপনার সম্পর্কে, দর্শকদের জানিয়ে আসতে চাই। আমাদের আজকের অতিথি মোহাম্মদ নিয়ামুল কবির একজন অভিজ্ঞ কর্পোরেট ব্যক্তিত্ব, যিনি দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের রিয়েল এস্টেট খাতে পেশাদারভাবে কাজ করে আসছেন। বর্তমানে তিনি ভেঞ্চুরা প্রপার্টিজ লিমিটেডের জেনারেল ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কর্মজীবনের একটি বড় অংশ কেটেছে শান্তা হোল্ডিংস লিমিটেডে, যেখানে তিনি ধাপে ধাপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে ডেপুটি ম্যানেজার পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর আগে বিএনএস প্রপার্টিজ লিমিটেড, অ্যাসেট ডেভেলপমেন্ট অ্যান্ড হোল্ডিংস লিমিটেড এবং বোরাক রিয়েল এস্টেট লিমিটেডের মতন শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে সেলস এবং কাস্টমার রিলেশনস বিভাগে কাজ করে তিনি সমৃদ্ধ অভিজ্ঞতা অর্জন করেছেন। নেগোসিয়েশন, কাস্টমার সার্ভিস এবং টিম ম্যানেজমেন্ট তার প্রধান দক্ষতার ক্ষেত্র। দর্শক,
চলুন আবারও ফিরি অতিথির কাছে। অনেক কাজ, অনেক গুরুত্বপূর্ণ সব দায়িত্ব, সেই দায়িত্বগুলোতে ধাপে ধাপে আমরা আসবো, তবে একটু স্কুল জীবনের গল্প শুনতে চাই। আপনি বলছিলেন খুব দুরন্ত, কিন্তু তার পাশাপাশি পড়াশোনায় কেমন ছিলেন? পড়াশোনাতে আমি মিডিয়াম ছাত্র ছিলাম, খুব বেশি ভালো স্টুডেন্ট ছিলাম না, আবার একদম যে ফেল করে ফেলবো এরকম না। তো পড়াশোনার ব্যাপারে ছিল যে আমি প্রতিদিনের পড়াটা করতাম। আচ্ছা। আমার একটা প্রিন্সিপাল ছিল যে আমি কখনো আমার টিচাররা যেন আমাকে মারতে না পারে। আমি টিচারের বকা এবং মারাটাকে খুবই ইনসাল্ট ফিল করতাম। তো যে কারণে ওইটাকে অ্যাভয়েড করার জন্য আমি প্রতিদিনের পড়া প্রতিদিন পড়তাম। আর আরেকটা হচ্ছে যে আমার স্কুলে আমার রোল ছিল 5, সবসময় 4, 5 বা 6 এর মধ্যে থাকতাম, কখনো 1, 2 হইনি বা হতে পারেনি। তো আরেকটা হচ্ছে যে আমার ফ্রেন্ডরা ছিল সবাই ব্যাক বেঞ্চার। ওরা মানে আমি ভালো স্টুডেন্ট বলতে পারি না, মানে আমি ফার্স্ট সেকেন্ড থার্ড ওদের সাথে কখনো আমার ফ্রেন্ডশিপ হতো না, মানে আমার কাছে একটু বোরিং লাগতো ওদের। হ্যাঁ, আমি সবসময় ব্যাক বেঞ্চার যাদের রোল 30, 32 ওদের সাথে খুব মিশতাম ভালো, বিকজ তারা তো অনেক সময় খেলতো। আর যারা ফার্স্ট সেকেন্ড থার্ড তারা তো সবসময় বাসায় পড়তো, অনেক শাসনের মধ্যে থাকতো, তো ওদের সাথে আমি যাইতাম না। তো আমি ওদের সাথে মিশতাম। আর স্কুলটাকে আমি অনেক বেশি এনজয় করতাম। কেন? কারণ আমার বাবা ছিলেন ওই স্কুলের টিচার, আর স্কুলে আমার বাসাটাও ছিল স্কুলের পাশে। আচ্ছা। তো যে কারণে আমি টিফিনে বাসায় চলে আসতাম, এসে আবার যেতাম। আবার দেখা গেছে যে স্কুল শেষে যখন ক্রিকেট খেলা হতো তখন আমি বাসায় চলে এসে ড্রেস চেঞ্জ করে আবার যেতাম। হ্যাঁ, তো স্কুল এবং বাসাটা খুব কাছাকাছি হওয়াতে স্কুলটাকে আমি খুব এনজয় করতাম। আচ্ছা। আর পরীক্ষার ঠিক আগ মুহূর্তে পড়তাম কিভাবে যেন ভালো করতাম। আচ্ছা আচ্ছা, পড়াশোনার পাশাপাশি আপনার আরো বেশ কিছু গুণ ছিল, যে জিনিসগুলো হয়তো বা পরে আর চর্চা হয়নি, কিন্তু সেই সময় কিন্তু আপনি পুরস্কারও পেয়েছিলেন বেশ। একটু গল্পটা শুনি। স্কুলে আমি একদম প্রাইমারি স্কুলে থাকতে আমার আবৃত্তির প্রতি একটা ভালো নেশা ছিল। আমাদের স্কুলগুলোর ইন্টার স্কুল যে আবৃত্তি প্রতিযোগিতা হতো জেলা পরিষদ মিলনায়তনে, সেখানে আমি অংশগ্রহণ করতাম প্রত্যেক বছর। তো সেখানে আমার কোনো না কোনো ভাবে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকতাম। আচ্ছা। তো একটা কবিতা ছিল নোলক কবিতা, ওই কবিতা আবৃত্তি করে আমি সেকেন্ড হয়েছিলাম ক্লাস 2তে না 3তে যখন পড়ি তখন। আচ্ছা। এর পরবর্তীতে আমি আনোয়ার পাশা কবিতাটা আবৃত্তি করি ক্লাস 9-এ থাকে যখন, একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের। এবং ওই কবিতাটা পুরোটা আমি নিজেই স্ক্রিপ্ট করি এবং ওটা অভিনয় করে আবৃত্তিটা করি। একদম হাতে শিকল পরা অবস্থায় পিছনে একজন চাবুক দিয়ে মারছে, এই এরকম একটা অভিনয় করে, এবং সবাই খুব অ্যাপ্রিসিয়েট করে ওই সময়টাতে। আর কৌতুক অভিনয় করেছি ওই সময় একটা, নিজেই আমরা কয়েক ফ্রেন্ড মিলে স্ক্রিপ্ট লিখে, হ্যাঁ, আমি নিজেই সব ডিরেকশন দিয়েছি। তো স্টেজ পারফর্মটা আমার কাছে খুব মজা লাগতো ওই সময়। স্টেজে গিয়ে যে কোনো কিছু করা, সেটা অভিনয় হোক বা আবৃত্তি হোক। তো পরবর্তীতে ওইটাই হয়তো আমার প্রফেশনাল লাইফেও কাজে এসছে। আচ্ছা আচ্ছা, দারুণ। পাবলিক স্পিকিংটা হয়তো প্রেজেন্টেশনে আমি এটাকে কাজে লাগিয়ে পেরেছি। যে স্কুলের গল্প আমরা শুনছি সেখানে আপনি মাধ্যমিক পর্যন্ত পড়েছেন, এরপরে সময়টা কেটেছে রাজশাহীতে। তো রাজশাহীতে চলে আসা কেন, সেই গল্প শুনতে চাই। আসলে আমি এসএসসিতে আমার রেজাল্ট ভালো করেছিলাম, আমি স্টার মার্ক পাই। তো এটা একটা মজার ঘটনা আছে, আমাদের স্কুল থেকে 4 জন স্টার মার্ক পায়, আমার রোল ছিল 5। তো যখন রেজাল্ট দেয় তখন সবাই বলছিল যে 4 জন পেয়েছে, তো আমি ভাবছি আমি তো পাইনি, কিন্তু পরবর্তীতে দেখা গেল যার রোল 4 সে পায়নি, আমি পেয়েছি আর কি। তো যে কারণে আমাকে পরে হেড স্যার ডেকে অনেক মানে প্রশংসা করে যে তুমি ভালো করেছো। তো যখন এই ভালো রেজাল্টটা হয়, তো আমি তো সবার ছোট হওয়াতে আমি ছোটবেলা থেকেই অনেক বেশি আদরে বড় হয়েছে আর কি। আমার 3 ভাই 1 বোন, আমি হলাম সবার ছোট। তো ভাই বোনরা সবাই আমাকে খুব কেয়ার করতো, হ্যাঁ, যে আমার এডুকেশনটা যেন ভালো মতো আমি করতে পারি। তো সব মিলে সবাই চিন্তা করলো যে ঈশ্বরদীতে যদি আমি ভর্তি হই ইন্টারমিডিয়েট, হয়তো ভালো করতে পারবো না। তো তখন আমার নানার বাসা ছিল রাজশাহীতে। তো রাজশাহীতে আমার নানার বাসাতে থেকে আমি রাজশাহী সিটি কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হলাম। এটা অবশ্য আমার ইচ্ছা ছিল না, আমার মানে ভাই বোনরা বললো যে তুমি ওখানে গিয়ে পড়ো, তাহলে যেহেতু কলেজ ভালো সেখানে ভালো করতে পারবে। আচ্ছা, যেহেতু বয়সের একটা গ্যাপ ছিল, আমার মনে হয় যে ভাই বোনরা একটা সময় এসে অভিভাবকের জায়গাটা নিয়ে নিয়েছিল। জি জি, আমার মানে বড় বোন যিনি, উনি আমাকে অনেক বেশি
মানে বলতে গেলে আমার মা তো সময় পেতেন কম, যেহেতু অনেক ভাই বোন ছিলাম, বাট আমি আমার বোনের টেক কেয়ারই বেশি পেয়েছি। যেরকম আমার স্কুলে আমার বোন আমাকে পড়াতেন, আমার বইগুলাকে বাঁধাই করে দিতেন আমার বড় বোন। আমার বড় বোন অনেক আমাকে কেয়ার করতেন আর কি, এখনো করেন, বাট আমার বোনের কাছ থেকে পেয়েছে। আর আমার বড় দুই ভাই যে আছেন ওনারা শাসন করতেন, ওনাদের কারণে আমি হয়তো একটু ভয় পেতাম বিভিন্ন জায়গায় যে এক্সপ্লোর করাটা, এটাকে করতাম যে না ভাই হয়তো বকা দিবে, মারবে। তারপরও চুরি করে অনেক কিছু করেছি বন্ধুদের সাথে। যেহেতু বাইন্ডিংস থেকে একদম ফ্রি একটা জায়গায় আসলাম, তো কলেজেও তো তেমন পড়াশোনা হতো না, তো সারাদিনই ঘুরতাম ফিরতাম বন্ধুদের সাথে। আর তখন আমি ভিডিও গেম খেলতাম। একটা গেম ছিল তখন মোস্তফা, একটা গেম ছিল, এই ভিডিও গেমের দোকান থাকতো। আমার মনে আছে 5 টাকা বা 10 টাকা দিয়ে 5টা গেম খেলা যেত, তো সারাদিন ওইটা খেলতাম, খুব ভালো লাগতো। তো এরকম করতে করতে হঠাৎ করে পরীক্ষার 3-4 মাস আগে খেয়াল হলো আমি তো কিছু পড়ি নাই। তো তখন গিয়ে পড়া শুরু করলাম, পড়ে টরে আমি মানে রেজাল্টে গিয়ে ফার্স্ট ডিভিশন থেকে 9 মার্ক শর্ট হয়ে গেল আমার। এবং এই জায়গাটায় আমি একটা শক খেলাম যে আসলে এটা কি হলো, আমি বুঝতেও পারিনি। তখন থেকে আমি আমার লাইফে একটু সিরিয়াসনেস আসলো, এবং তারপর থেকে আমি আমার ক্যারিয়ারের প্রতি বেশি ফোকাস হলাম যে লাইফে আমাকে কিছু করতে হবে। ওই রিয়েলাইজেশন থেকেই আমার আসলো। ভালো ফলাফলের ধারাবাহিকতা রক্ষা করার জন্য আপনাকে সেখানে পাঠানো হলো, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি সেখানে এসে খারাপ করলেন। প্রভাবটা কেমন পড়েছিল? প্রভাবটা আমার থেকে বেশি আমার ভাই বোনদের উপর পড়েছিল। বিশেষ করে আমার বড় ভাই, আমার মনে আছে কান্না করেছিল। আর অ্যাট দ্য সেম টাইম আমাকে মানে ওরকম কিছুই বলে নাই, কারণ তারা তো জানতো যে এটা তো আমার ডিসিশন ছিল না। তো আমাকে অনেক ওই সময় সান্ত্বনাও দিয়েছে যে না এটা ভিতরে ভিতরে তারা অনেক কষ্ট পেয়েছিল। তো এই পরবর্তীতে এখন তো আলহামদুলিল্লাহ। সামনের দিনগুলোর গল্প শুনবো, ভার্সিটি জীবন কিভাবে শুরু হলো, কোথায় শুরু হলো, কেমন কাটলো, সবকিছু মিলিয়ে। তারপরে তো আমি সব জায়গায় ভর্তি পরীক্ষা দেওয়া শুরু করলাম। তখন আমার একটা নিজের ভিতরে একটা জিদ কাজ করলো যে আমাকে কিছু একটা করতে হবে। এবং আমি ছোটবেলা থেকে আমার ভিতরে একটা জিনিস ছিল কি, আমি সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করতাম। মানে আমি আমার ডিপেন্ডেন্সিটা আমাকে খুব বেশি মানে কষ্ট দিত, যে না আমি কারোর উপর ডিপেন্ডেন্ট থাকতে চাই না, নিজে থেকেই কিছু করতে চাই। তো সেই হিসাবে আমি ঢাকা কলেজে ভর্তি হলাম, ঢাকায় আসব। তো তখন তো ঢাকাতে আমি মেসে থাকতাম, চলে আসলাম আমার এক ফ্রেন্ড এবং আমি। ওই সময়টাতে একটা স্ট্রাগল টাইম গেছে, আমি তখন টিউশন করিয়েছি। তারপরে আমি জবে ঢুকে যাই, চাকরির পড়াশোনার পাশাপাশি আমি চাকরিতে ঢুকি 2004 সাল থেকে। এবং যখনই আমি আমার জবে ঢুকি তখন আমি মানে বাসা থেকে কোনো রকম আমি টাকা পয়সা নেওয়া বা এরকম কিছুই আমি করতাম না, আমি নিজেই নিজেরটা বিয়ার করতাম। জীবনের প্রথম চাকরির কথা বলছেন, সেটা কোথায় হলো এবং আপনার জব রেসপন্সিবিলিটিস কি ছিল? আমার প্রথম চাকরিটা ছিল অ্যাডভান্স ডেভেলপমেন্ট টেকনোলজিস, এটা একটা রিয়েল এস্টেট কোম্পানি। সেখানে আমি রেডিমিক্স মার্কেটিং অ্যান্ড সেলসে জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে জয়েন করি, একদম ইনিশিয়াল স্টেজে। তো ওখানে যখন আমি জয়েন করি তখন ওখানে আমার কাজটা ছিল রেডিমিক্স যে কংক্রিট আছে সেগুলো বিভিন্ন সাইটে, কনস্ট্রাকশন সাইটে ওগুলোকে সেল করা এবং এনশিওর করা, ওখানে পৌঁছায় দেওয়া। তো এটার জন্য আমি খুব একটা আমার পছন্দ হতো না, আমার এই কাজটা আমার কাছে আমি এনজয় করছিলাম না। এট দ্য সেম টাইম আমি তখন খেয়াল করলাম যে রিয়েল এস্টেট সেলসে যারা কাজ করছে ওইখানেই যারা দেখলাম যে তারা ওয়েল ড্রেসড, হ্যাঁ, এবং ওয়েল বিহেভ, তারা অনেক নতুন নতুন কাস্টমারের সাথে কথা বলছে, এইটা আমাকে অনেক অ্যাট্রাক্ট করে। এবং তখন থেকে আমার ভিতরে একটা মানে একটা ইচ্ছা চলে আসে যে আমি যদি রিয়েল এস্টেট সেলসে কাজ করতে পারি তাহলে হয়তো আমি অনেক ভালো করতে পারবো। এবং তখনই আমি মানে ওখানে 1 বছর কাজ করেছি এবং আমি তখন বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করি এবং বোরাক রিয়েল এস্টেটে আমি সেলসে ফার্স্ট আমি জয়েন করি। আপনি তো পড়াশোনা করলেন ম্যানেজমেন্টে, কিন্তু আপনি একের পর এক সেলসেই কাজ করছেন। এই যে নিজেকে তৈরি করাটা, সেই জিনিসগুলো কিভাবে হলো একটু শুনি। আসলে দেখেন, আমি তো আসলে কোনো টেকনিক্যাল পারসন তো ছিলাম না। তো আমার ছোটবেলা থেকে আমি সেলসের প্রতি বেশি আগ্রহ ছিল আমার, কারণ
আমি পড়েছি, পড়াশোনা করে যেটা জেনেছি, একজন সেলসম্যানের আর্নিং কিন্তু স্কাই লিমিট। তো সেলসম্যান ক্যান ডু এনিথিং, এবং বড় বড় যারা বিভিন্ন ওয়ার্ল্ড ওয়াইড যারা ফেমাস ব্যক্তিত্ব, তারা সবাই কোনো না কোনোভাবে সেলসে ছিল। তো সেলস প্রফেশনটা ইজ এ আর্ট আমার কাছে তখন মনে হয়েছে, এবং এটাতে অনেক শেখার ব্যাপার আছে। এবং আরেকটা জিনিস আমাকে ড্রাইভ করতো সেলসের প্রফেশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে নতুন নতুন মানুষের সাথে এনগেজ হওয়া। আচ্ছা। তো নতুন মানুষ বলতে ধরেন যে কোনো একটা মানুষের সাথে মিশার যে এবিলিটি, ওইটা আমার ভিতরে ছিল বিল্ট ইন, যে কারণে আমি যে কোনো কাস্টমার বা যে কারোর সাথে যখনই কথা হতো তখন তাদের সাথে খুব ভালো মতো মিশে যেতে পারতাম। যে কারণে আমার মনে হয়েছে যে আমি সেলসে যদি যাই তাহলে অনেক ভালো করতে পারবো। আচ্ছা, এই কনফিডেন্সটা কি ওই যে ছোটবেলায় বলছিলেন যে কবিতা আবৃত্তি বা মঞ্চে perform অনেক করা, কাজ সেখান করতেন, থেকে? সেখান থেকেই তো হয়েছে না? জি, ওখান থেকেই হয়েছে। আর পাশাপাশি আমি সবকিছু যখন মনে হতো যে না, মানে আমার 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 কোনো কিছুতে আমি যদি মজা না পাই তাহলে আমি তো সেটা করতে পারবো না। বাট সেলস প্রফেশনটা আমি অনেক এনজয় করতাম, এখনো করি। হ্যাঁ, যে সেলসের ভিতরেই আমার কাছে মনে হয় যে এটা একটা মানে এটা জব মনে হয় না, ইটস লাইক এটা আমার কাছে অনেক ফান মনে হয়। ইটস ফান যে যে কোনো মানুষকে সলিউশন দেওয়া, যে একটা মানুষ সে কি চাচ্ছে, তার একটা প্রোডাক্ট দরকার, কিন্তু এই যে প্রোডাক্টটা দরকার সেই প্রোডাক্টের পাশাপাশি তার সাথে সে তো হিউম্যান বিং, তো হিউম্যান বিং টু হিউম্যান বিং যখন ডিল হয় তখন কিন্তু পছন্দর একটা ব্যাপার চলে আসে, যে আমি যার কাছ থেকে কিনছি সে আসলে কতটুকু বিশ্বাসযোগ্য, ট্রাস্টওয়ার্থি, এবং সে কতটুকু ইনফরমেশন দিচ্ছে, এবং এট দ্য সেম টাইম তাকে কতটুকু বুঝতে পারছে। এই যে ইমোশন ইন্টেলিজেন্স যে ব্যাপারটা, ওই জায়গাটায় আমি অনেক বেশি কাজ করে নিজেকে করতে পারি। এবং আপনার ক্ষেত্রে যে বিষয়টি আমাকে খুব অনুপ্রাণিত করছে, যে আপনি খুব কম বয়সে বুঝে গেছিলেন যে আপনাকে আসলে স্বাবলম্বী হতে হবে বা কোন দিকে আপনি যেতে চান সেটা নির্ধারণ করেছেন। অনেকেই এই সিদ্ধান্তটা নিতে পারে না। তো তাদের উদ্দেশ্যে যদি বলি যে যারা এরকম ছাত্র অবস্থায় আছে, কোন দিকে যাবে বুঝতে পারছে না, আপনার পরামর্শ কি থাকবে তাদের জন্য? আমার পরামর্শ যদি বলেন যে ছাত্র অবস্থা থেকেই তার যে ইন্টারেস্টের জায়গাটা, হ্যাঁ, মানে কাউকে ফলো করা না, বা আমি যদি বলি যে কেউ বলছে আমাকে, আমার বাবা বলছে বা মা বলছে বা ভাই বোন বলছে যে তোমাকে এটা হতে হবে, ওইটা আমার পছন্দ হোক বা না হোক আমি সেটার পেছনে দৌড়াচ্ছি, এই জিনিসটাকে না করে যদি নিজেকে জিজ্ঞেস করা যে না আমি আসলে কি চাই, আমার কোনটা ভালো। আমি যদি মনে করি যে আমি পেইন্টিংটা আমার খুব পছন্দের একটা ক্ষেত্র, তাহলে আমি ওইটাতে এক্সপার্ট হওয়ার জন্য ট্রাই করব। আমি যদি মনে করি যে না আমি অনেক বেশি ভালো ক্রিকেট খেলি, তাহলে ক্রিকেট খেলাটাকে অনেক বেশি প্রায়োরিটি দিয়ে সেই জায়গায় সময় দেওয়া। সো নিজের পছন্দের জায়গাটায় যদি সে অনেক বেশি সময় দেয় এবং সে যদি সেই জায়গাটা নিয়ে অনেক বেশি স্টাডি করে, তাহলেই সে সাকসেস হতে পারবে। অনেক বেশি চিন্তা করার, অনেক বেশি করার কোনো দরকার নেই। কেউ এখন তো অনেক ভালো করার অনেক ক্ষেত্র তৈরি হয়েছে, ডিজিটালি অনেক কিছু হয়েছে, ইউটিউব, আপনার এডিটিং আছে, তারপর কন্টেন্ট ক্রিয়েটর, এগুলো তো আমাদের সময় ছিল না। তো এখন তো ছেলেদের বা এখন ইয়াং জেনারেশনের তো অনেক স্কোপ আছে নিজেকে এক্সপ্লোর করার। তো সে এআই এর যুগ এখন, সো সব মিলে এখন তো অনেক স্কোপ। তো আমার কথা হচ্ছে যে যদি নিজে যেটা এনজয় করতে পারা যায়, আমি যেটা এনজয় করব সেইটাই করা উচিত, তাহলেই সাকসেস আসবে। একদমই তাই। আপনি তো আসলে আপনার কাজ এনজয় করছিলেন, আপনার কথায় আমরা বুঝেছি। কিন্তু আমি একটা মূল মন্ত্র জানতে চাইবো, সেটা হচ্ছে কংক্রিট সেলস থেকে আপনি প্রিমিয়াম ক্লায়েন্টদের সাথে আপনি সেলসে কাজ করছেন। একটা বিস্তর ফারাক, ক্লায়েন্টের জায়গা থেকে বা তাদের অবস্থানগত জায়গাটা একটা বিস্তর ফারাক। এই যে নিজেকে সেই জায়গা পর্যন্ত নিয়ে আসা, এটার আপনার প্রস্তুতিটা কেমন ছিল? আসলে আমি তো প্রস্তুতি বলতে, যখন আমি আমার বোরাক রিয়েল এস্টেটে আমি তেমন কিছুই শিখতে পারিনি। আচ্ছা। আমার ফান্ডামেন্টাল শেখাটা হয়েছে হলো অ্যাসেট ডেভেলপমেন্টস থেকে। অ্যাসেট ডেভেলপমেন্টসের সেলসে যে ট্রেনিংগুলো ছিল আমার একদম বেস যেটা, ওখান থেকে আমি শিখেছি। অ্যাট দ্য সেম টাইম পরবর্তীতে যে কোম্পানিগুলোতে আমি কাজ করেছি সবগুলো থেকে আমি অনেক ট্রেনিং করেছি। আচ্ছা। বিশেষ করে হিউম্যান বিহেভিয়ার নিয়ে অনেক বেশি কাজ করেছি। হাউ টু হ্যান্ডেল কাস্টমার, বিহেভিয়ারাল অ্যাসপেক্ট, ইমোশনাল ইন্টেলিজেন্স, এনএলপি যেটা মেন্টাল যে ইয়েটা আছে, ওগুলো নিয়ে কাজ করেছি। তো সব মিলে আমার কাছে কানেক্ট হওয়ার সুযোগটা হয়েছে যে যখনই একটা কাস্টমারের সাথে বা একটা নতুন মানুষের সাথে ইন্টারাকশন হচ্ছে, তখন তাকে তার রাইট
সলিউশনটা দেওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট। মানে আমি কখনো চিন্তা করি না বা এখনো পর্যন্ত করিনি যে সেল করতে হবে তার কাছে, এরকম না। মানে তার সাথে মিশে যাওয়া এবং তার কাছ থেকে তার চাহিদাটাকে প্রপারলি জানা এবং সেই অনুযায়ী অ্যাটেন্ড করা, তার রিকোয়ারমেন্টটাকে প্রপারলি অ্যাটেন্ড করা উইথ ডিউ রেসপেক্ট। আচ্ছা, জি। তাহলেই মানে তাহলে কি এটা আমরা সম্ভব। এভাবে বলতে পারি যে সময়ের সাথে সাথে নিজেকে সবসময় আপগ্রেড করার চেষ্টাই আপনি করেছেন? জি। সে কারণেই কি আপনি বিএনএস প্রপার্টিজে যখন আসলেন ম্যানেজার হিসেবে টিম লিড করা শুরু করলেন? সেখানে চ্যালেঞ্জ তো নিশ্চয়ই ছিল। হ্যাঁ, চ্যালেঞ্জ তো ছিল, কারণ বিএনএস এ যখন তো ওইটা ছিল একটা সেকেন্ডারি কোম্পানি। সেকেন্ডারি কোম্পানি থেকে মানে আমি তো অ্যাসেট থেকে ওখানে আসলাম, এসে ওখানকার ক্লায়েন্ট বেস ডিফারেন্ট, সব কিছু মিলে আমার যারা টিমে কাজ করতো তাদের গ্রুমিং। একটা জিনিস কি আমি কখনোই ফাঁকি দিতাম না। আচ্ছা। আমি অফিসে খুব ডিসিপ্লিন মেনটেন করতাম আগে থেকেই, এবং ম্যানেজমেন্ট যেটা চাইতো তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করতাম। আচ্ছা। হ্যাঁ, যে কারণে আমার টিমমেটরাও আমাকে অনেক বেশি রিলাই করতো। বিভিন্ন সময়ে তাদের সাথে আমি যখন কাস্টমারের কাছে যেতাম তখন আমি চেষ্টা করতাম আমার ম্যাক্সিমাম এফোর্টটা দিয়ে রেজাল্টটা নিয়ে আসার। তো সব মিলে ওই ট্রাস্ট উর্তিটা কাস্টমারের সাথে যেরকম ছিল সেরকম কোম্পানি বা ম্যানেজমেন্টও আমি আস্থাটা অর্জন করতে জি। পেরেছিলাম আর কি। এবং পরবর্তীতে সেখান থেকে শান্তা হোল্ডিংসে আসা কত সালে ছিল সেটা? ওইটা 2012 সালের ডিসেম্বর মাস ছিল। এবং কতদিন ওখানে কাজ করলেন? ওখানে অলমোস্ট 13 বছর ছিলাম আমি। দীর্ঘ দীর্ঘদিন। সময়। দীর্ঘ সময়। তো শান্তা হোল্ডিংসে আসার পরের অভিজ্ঞতাগুলো জানতে চাই। এত দীর্ঘ সময় একটা কোম্পানির সাথে থাকা অনেক দায়িত্ব। জি। শুরু থেকে যাত্রাটা একটু শুনতে চাই। শুরু থেকে বলতে শান্তা হোল্ডিংস তো একটা বাংলাদেশের সব থেকে নামকরা এবং ব্র্যান্ড একটা কোম্পানি। তো যে সময়টাতে আমি শান্তা হোল্ডিংসে জয়েন করি তখন শান্তা হোল্ডিংস তো গ্রোয়িং অবস্থা, এখন তো একটা বড় জায়গায় চলে আসছে, বাট তখন কিন্তু একটা জার্নির মধ্যে ছিল। তো আমার একটা ড্রিম ছিল যে আমি ওখানে যদি যাই তাহলে অনেক কিছু শিখতে পারবো। তো তখন আমি জয়েন করি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে। আচ্ছা। এবং আস্তে আস্তে ডে বাই ডে ওই যে বললাম আমার যে সিরিয়াসনেস বা আমার ডেডিকেশন যে ব্যাপারটা ছিল ওইটাই হয়তো আমাকে ড্রাইভ করেছে ওই কোম্পানিকে গ্রো করানো, বা আমার নিজের গ্রোথটা ওখানে হয়েছে। এবং ওখানে সব থেকে বড় যে জিনিসটা হচ্ছে আমার পার্সোনাল গ্রোথটাকে অনেক বেশি হতে পেরেছে, বিকজ ওখানে অনেক বেশি ট্রেনিং এর একটা ব্যাপার আছে। শান্তাতে প্রচুর ট্রেনিং করানো হয় যারা সেলসে আছে, তো ওই জিনিসটাও আমার জন্য অনেক উপকার হয়েছে। এবং ক্লায়েন্ট যারা শান্তার ক্লায়েন্টগুলোও তো অনেক অনেক হাই এন্ড ক্লায়েন্ট, সবাইকেই সার্ভ করতে হয়েছে। তো এই লম্বা জার্নিতে আমি গ্রেটফুল টু দ্য কোম্পানি, এবং আমার নিজেকেও আমি ডেভেলপ করতে পেরেছি, অ্যাট দ্য সেম টাইম কোম্পানির প্রতি কন্ট্রিবিউট করতে পেরেছি। আচ্ছা, দারুণ। খুবই ছোট্ট করে সারলেন, কিন্তু আমরা আরো বিস্তারিত জানতে চাই যে দীর্ঘ 13 বছরের আসলে প্রতিটি দিনই এক একটা শিক্ষার জায়গা। সেখান থেকে আসলে এই অর্গানাইজেশন থেকে কোন কোন বিষয়গুলো আপনাকে নতুন করে ভাবিয়েছে? আসলে দেখেন, আমরা যখন রিয়েল এস্টেট তো আজকে অনেক দিন হয়ে গেল, আমি ইন্ডাস্ট্রিতে অলমোস্ট 20 ইয়ার্স। তো শুরুর দিকে যখন একটা রিয়েল এস্টেট কোম্পানিগুলো কাজ করতো তখন কিন্তু একটা অ্যাপার্টমেন্ট আর একটা কার পার্ক, এর বাইরে কিন্তু কোনো মানে কোনো ফ্যাসিলিটিস বলেন কিছুই ছিল না। তখন ইস্টার্ন হাউজিং কাজ করতো, প্রপার্টি ডেভেলপমেন্ট কাজ করতো, পরবর্তীতে না অ্যাসেট আসলো। তো যখন শান্তা হোল্ডিংসে আসলাম তখন একটা নতুন একটা ট্রেন্ড আসলো, কারণ দেখা গেছে যে এখন তো অনেক মানুষ অনেক গ্লোবাল হয়ে গেছে, সবাই আমরা দেশের বাইরে যাই, দেশের বাইরে ঘুরতে যাই, বিভিন্ন বিল্ডিং দেখি, ফ্যাসিলিটিস দেখি। তো সব মিলে যখন রিয়েল এস্টেটটা যখন ডেভেলপ হলো, শান্তা বলেন বা বে ডেভেলপমেন্ট আছে, এনারা যারা সব থেকে বড় বড় কোম্পানি, তখন অ্যাপার্টমেন্ট কার পার্কিং এর বাইরেও অনেক ফ্যাসিলিটিস, যেরকম লাইফস্টাইল মেনটেন করার মতো যে ফ্যাসিলিটিসগুলো সেগুলো ইনকর্পোরেট করা শুরু করলো। যেরকম আপনার জিমনেশিয়াম দেওয়া, সুইমিং পুল, বাচ্চাদের খেলার জায়গা, তারপরে বারবিকিউ জোন, এই জিনিসগুলোকে তখন মানুষজন ওয়েল অ্যাকসেপ্ট করা শুরু করলো। এবং ওই জায়গাটায় আমার একটা বড় চেঞ্জ আমি নিজের মধ্যে নিয়ে আসতে পারলাম, যে ডিলিং এ শুধু প্রোডাক্ট না, একটা মানুষের লাইফ স্টাইলটাও ইনভলভ থাকে। যে আমি আমার সারাদিনে বাসাটা যে আমি সারাদিন
পরে যে বাসায় যাচ্ছি এই বাসাটা যে একটা লাইভলি হতে হবে এই জিনিসগুলো মানুষরা আস্তে আস্তে জানা শুরু করলো। তো এই এই ব্যাপারটা যখন আমি আরেকটা জিনিস দেখি যে রিয়েল এস্টেট আপনার ধরেন ওয়ার্ল্ড ওয়াইড রিয়েল এস্টেট কিন্তু একটা দেশের পুরো মানে স্ট্রাকচারাল ডিজাইনটাকে মেনটেন করে, হ্যাঁ, স্কাইলাইনটাকে নির্ধারণ করে। একদম। যেমন আমি যদি আপনাকে উদাহরণ হিসেবে দেই, আমরা বিভিন্ন দেশে ঘুরতে যাই, যে দুবাই যাই, সিঙ্গাপুর যাই, মালয়েশিয়া যাই, বাট এই দেশগুলোতে গিয়ে কি বলি, ওয়াও এত সুন্দর সুন্দর বিল্ডিং, তাই না? যে দুবাই গেলেই আমার কাছে ভালো লাগে ব্যাপারটা, কেন বিল্ডিংগুলো অনেক সুন্দর, সিঙ্গাপুরে এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন, রাস্তা সুন্দর, এই সবই কিন্তু রিয়েল এস্টেট। এখন আমি যদি সব বিল্ডিংগুলোকে সরিয়ে ফেলি, আপনি যদি দেখুন শুধু ম্যাপে আপনি দেখেন এটা সিঙ্গাপুর, কোনো বিল্ডিং নাই, এটা দুবাই, আপনি কিন্তু তখন আর কোনো এক্সাইটমেন্ট থাকবে না, আপনার যাওয়ার পথেও আগ্রহ থাকবে না। সো আমাদের দেশেও কিন্তু রিয়েল এস্টেটের যে ট্রেন্ডটা ছিল যে একটা অ্যাপার্টমেন্ট কার পার্ক, এর বাইরে স্কাইলাইন চেঞ্জিং এর যে ব্যাপারটা, যে বিল্ডিংটাকে নাইস হইতে হবে, কারণ এই বিল্ডিংটাই কিন্তু একটা শহরকে রিপ্রেজেন্ট করবে। জি। এটা শুধু রেসিডেন্সিয়াল না, কমার্শিয়াল বিল্ডিংগুলোর ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে মানে আমাদের এই প্রিভিয়াস কোম্পানি যেটা আমাদের কোম্পানিগুলো শান্তা হোল্ডিংস বলেন বা আরো যে বড় বড় কোম্পানিগুলো আছে, তারা একটা এটার ক্ষেত্রে একটা বিশাল বড় একটা কাজ করছে আর কি, এটা নিয়ে মাইল ফলক হয়ে আছে আমরা বলতে পারি। স্যার, আপনি তো আসলে প্রতিনিয়তই নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছিলেন এবং একই সাথে সমৃদ্ধ করছিলেন। আপনার কখন এসে মনে হলো যে এমবিএটাও করে ফেলা দরকার? যখন পড়াশোনা করছিলাম, চাকরিতে যখন করছিলাম, তখনই মনে হলো যে না, এমবিএটা করা দরকার, কারণ এমবিএ না করে তো আসলে যে ম্যানেজারের পজিশনগুলোতে যাওয়া যাবে না। তখনই চাকরির পাশাপাশি এটা করা। আচ্ছা, কোথা থেকে করেছেন? এটা নর্দার্ন ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, তো এত দীর্ঘ সময় শান্তা হোল্ডিংস এর সঙ্গে আপনার যাত্রা, তো কখন মনে হলো যে এবার আবার একটু পরিবর্তন আনা দরকার জীবনে? এটা আসলে হঠাৎ করেই হয়েছে। হঠাৎ করেই হয়েছে বলতে যে আপনার ইন্ডাস্ট্রির প্রতি যে কন্ট্রিবিউশন আছে, সেই জায়গা থেকেই আমার মনে হলো যে না, ঠিক আছে, যে এখন যে কোম্পানিতে আমি কাজ করছি সেই কোম্পানিকেও কন্ট্রিবিউট করা উচিত আমার। সেই অ্যাসপেক্ট থেকেই চিন্তা করলাম যে না, এখন যেহেতু একটা লিডারশিপের রোলেরও ব্যাপার আছে, এবং এখান থেকেও আমাকে বলল যে না, এই জায়গায় যদি আপনি আসেন তাহলে আমাদের কোম্পানির জন্য এই সুযোগগুলো আপনার জন্য থাকবে, এই কন্ট্রিবিউশনগুলো যদি করেন, আমরাও এই জায়গায় যেতে চাই। তো এই যে ভিশনগুলা বা এই যে গোল সেটিংগুলা, এটা আমার সাথে মনে হলো যে এটা নেওয়া উচিত। আচ্ছা, এই কন্ট্রিবিউশনটা আমার করা উচিত, যে কারণে এখন চলে আসছে আর কি, ভেঞ্চুরাতে আসছে আর কি। আচ্ছা, সেখানে আপনি কি দায়িত্বে আছেন? আমি ওখানে সেলসটা দেখছি, জেনারেল ম্যানেজার হিসেবে আছি। আলহামদুলিল্লাহ। কত সালে জয়েন করলেন? আমি গত বছরের সেপ্টেম্বরে জয়েন করেছি। আচ্ছা, মানে অতি সম্প্রতি। হ্যাঁ। তো শান্তার মতো একটা রিনাউন্ড কোম্পানি, সেখান থেকে ভেঞ্চুরাতে চলে আসা, তো কি কি পরিবর্তন দেখতে পেলেন? প্রতিটা কোম্পানির তো একটা নিজস্ব স্ট্রাকচার থাকে, তো কোন জিনিসগুলো আপনার কাছে মনে হলো যে এখানে বদল দরকার? শান্তা তো একটা বিগ অর্গানাইজেশন, ওখানে তো ওয়েল স্ট্রাকচার, ওয়েল সবকিছু মিলে একটা ব্র্যান্ড, একটা কোম্পানি। বাট যখন আমার কোম্পানি চেঞ্জ হলো, তখন আমার কাছে মনে হলো যে অপরচুনিটি, হিউজ অপরচুনিটি আছে, যে এই কন্ট্রিবিউশনগুলো আমি আমার এন্টার ক্যারিয়ারে যে জিনিসগুলো শিখেছি, এটা যদি আমি এখন এখানে ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে পসিবল হচ্ছে এই কোম্পানিটাকেও গ্রোথটাকে এনশিওর করা। এবং অ্যাট দ্য সেম টাইম যে ক্লায়েন্ট বেসগুলো আছে, এতদিন তো একটা শুধু ধরেন নিশ মার্কেট বা হাই সেগমেন্ট নিয়ে কাজ করেছি, এখন যেহেতু মিড সেগমেন্ট এখন আস্তে আস্তে উঠে আসছে, সো সেখানেও যদি কিছু কাজ করতে পারি তাহলে সেটা আমাদের জন্য, সবার জন্যই ভালো। যে প্রতিষ্ঠানে আছেন আপনি, সেই প্রতিষ্ঠানটিকে আপনি আবার নতুন ভাবে সাজাতে চান, আপনি চান যে এই প্রতিষ্ঠানটিও শীর্ষে যাক, তো কোন কোন দিকগুলো আপনি আসলে অবলম্বন করছেন সেই কাজটি করার জন্য? দেখুন, সেই জিনিসগুলোতে আমার কাছে মনে হয় যে সেলস যে প্রফেশনটা আছে, সেলসের যে ব্যাপারগুলো থাকে, যে কাস্টমার হ্যান্ডলিং করা, প্রত্যেকটা কাস্টমারকে রাইট ইনফরমেশনগুলো দেওয়া, এই জিনিসগুলোকে দেখা, প্লাস হচ্ছে যে কোয়ালিটি মেনটেন করা। একটা সময় তো আসলে আমাদের দেশের মানুষজন এখন অনেক বেশি অ্যাওয়ার
একটা সময় কিন্তু অ্যাপার্টমেন্ট কিন্তু এত কিছু দেখতো না, বাট এখন কিন্তু মানুষজন অনেক বেশি মানে জানে, তারা যেহেতু গ্লোবালি বিভিন্ন দেশে যায়, তো একটা হেলদি কম্পিটিশন কিন্তু আমাদের মধ্যে অলরেডি ডেভেলপারের মধ্যে চলে আসছে, জি। যে এখন কিন্তু আর কেউ খারাপ বিল্ডিং বানাচ্ছে না, সবাই চেষ্টা করছে যে তার তার এন্ড থেকে যতটুকু ম্যাক্সিমাম কোয়ালিটিটাকে মেনটেন করতে। আদারওয়াইজ যে কোনো কাস্টমারকে যদি একটা কোয়ালিটি না হয়, সেই কাস্টমার কিন্তু পরবর্তীতে তার কাছ থেকে কিনছে না। তো সেই অ্যাসপেক্ট থেকে আমার ইচ্ছা এই কোম্পানিটাকে যতদূর সম্ভব ব্র্যান্ডটাকে এস্টাবলিশ করা, এট দ্য সেম টাইম যে লুফলসগুলো আছে, যে গ্যাপগুলো আছে, সেগুলোকে এলিমিনেট করা এবং একটা বেটার পজিশনে নিয়ে যাওয়া। অলরেডি রিয়েল এস্টেট ব্যাপারটাই আসলে স্যার একটু বিস্তৃত ব্যাপার। আমরা তো শুধু ভাবি যে বিল্ডিং কেনা বেচা এটাই হয়তো বা রিয়েল এস্টেট, কিন্তু এটার বাইরেও আসলে আরো অনেকগুলো বিষয় থাকে। সেই বিষয়গুলো একটু আপনার মুখ থেকে শুনতে চাই। আপনি বলছিলেন যে অনেক লুপ আছে, কি কি ধরনের লুপ থাকে যেগুলোর জন্য মানুষ সচেতন ভাবে তাদের সেই কাঙ্ক্ষিত বাড়িটি কিনতে পারবে বা বিনিয়োগ করতে পারবে? দেখেন, আমরা যখন প্রথম দিকে মনে হতো যে জমি হচ্ছে, মানে আমি তার আগে বলি যে রিয়েল এস্টেট মানে কিন্তু শুধু জমি বা অ্যাপার্টমেন্ট, কমার্শিয়াল স্পেস না, যে কোনো স্থাবর অস্থাবর যে কোনো একটা কিছুই কিন্তু রিয়েল এস্টেট। হসপিটাল, স্কুল, তারপরে হচ্ছে রাস্তাঘাট, সবই কিন্তু রিয়েল এস্টেট। তো এখন যখন আমরা দেখি যে ইনভেস্টমেন্টের জন্য মানুষজন কিন্তু এখন সেকেন্ড কোনো থট দেয় না, প্রপার্টি হচ্ছে একমাত্র একটা একটা ক্ষেত্র যেখানে তারা ইনভেস্ট করে। কারণ মানুষজন দুইটা কারণে রিয়েল এস্টেট কেনে, একটা হচ্ছে তার নিড থেকে, আর একটা হচ্ছে ইনভেস্টমেন্ট থেকে। তো নিড থেকে যেটা হয় যে একটা অ্যাপার্টমেন্ট যখন কিনছে, তখন গিয়ে কিন্তু টাইমলি ডেলিভারি হচ্ছে কিনা, এই ব্যাপারগুলো তাকে অনেক বেশি কেয়ারফুল সে থাকছে। এট দ্য সেম টাইম যখন সে ইনভেস্ট করছে, যে না আমি এই এখন তো আপনার শেয়ারে ইনভেস্ট করাটা এখন খুবই রিস্কি হয়ে গেছে। সো প্রপার্টি ইনভেস্টমেন্ট হচ্ছে সব থেকে রাইট ইনভেস্টমেন্ট। এবং যখনই ইনভেস্ট করছে, তখন এটাকে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কি আমার টাইমলি আসছে কিনা। এবং রিয়েল এস্টেটই একমাত্র যেটার দাম কিন্তু কমে না, এখন পর্যন্ত কমে নেই, হয়তো কম বেশি হয়, কিন্তু জমির দাম কিন্তু কখনোই কমে না, অ্যাপার্টমেন্টের দামও কমে না। তো যে কারণে আর বাংলাদেশের মানুষের কিন্তু রিয়েল এস্টেটের নিড কিন্তু থাকবেই। আপনি দেখেন যে আমি যদি হিসাব করি, ঢাকা শহরে এখন যত মানুষ থাকছে, তার 25 থেকে 30% হচ্ছে ওন বাসায় থাকে বা ফ্ল্যাটে থাকে। মোস্ট পিপল কিন্তু থাকে হচ্ছে রেন্টেড। তো এই যে একটা বিশাল বড় একটা সেগমেন্ট আছে যারা কিন্তু প্রপার্টি কিনতে চায়, কিন্তু তারা কিনতে পারে না বা পারছে না কয়েকটা কারণে। একটা হচ্ছে প্রপার্টির ভ্যালু, যেটা এখন অলমোস্ট মানে আপনি মিনিমাম একটা প্রপার্টি কিনতে গেলে 1 কোটি টাকা লাগবে, এবং এই 1 কোটি টাকা এফোর্ড করার মতো কিন্তু মিড সেগমেন্টে এখনো হয়ে ওঠেনি। তো ব্যাংকগুলো যদি এখন আরো বেশি আমাদের জন্য হেল্পফুল হয়, ইন্টারেস্ট রেট কিন্তু আমাদের অনেক হাই, পাশাপাশি রেজিস্ট্রেশন কস্টও আমাদের অনেক হাই। তো এই দুইটা জায়গায় যদি আমাদের কিছুটা কারেকশন আসে, তাহলে বাংলাদেশের রিয়েল এস্টেট কিন্তু সামনে অনেক দূর যাবে। এবং প্রপার্টি কিন্তু ডিমান্ড অনেক বেশি, আমাদের ডিমান্ড অনুযায়ী কিন্তু সাপ্লাই কম। আপনি দেখেন যে যত প্রতি বছরে আপনার কোয়ালিফাইড হচ্ছে প্রায় কয়েক লক্ষ লোক, এই এত মানুষের কিন্তু আপনার অ্যাপার্টমেন্ট কিন্তু নাই, এত দেওয়া সম্ভব হচ্ছে না। তো সব মিলিয়ে আমার কথা হচ্ছে, যদি আমরা গভর্নমেন্ট থেকেও যদি কিছু এই ব্যাপারে ইনিশিয়েটিভ আসে, যে রেজিস্ট্রেশন কস্টগুলোকে যদি কমানো যায় বা ইন্টারেস্ট রেট যদি কমানো যায়, তাহলে এবং মিড সেগমেন্ট যে এখন যে আরবানাইজেশন হচ্ছে, এখন কিন্তু আপনার শুধুমাত্র গুলশান, ধানমন্ডি, বাড়িধারা এই বেল্টে কিন্তু প্রপার্টি কেউ চাচ্ছে তা না। এখন কিন্তু মানুষজন অনেক বেশি ইন্টারেস্টেড হয়ে গেছে ঢাকার আশেপাশে, বলতে বসুন্ধরা, নতুন যে জায়গা হচ্ছে জলশিরি, পূর্বাচল, এদিকে মিরপুর, এইসব জায়গাও কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করছে, এবং প্রচুর কিন্তু ওখানে অ্যাপার্টমেন্ট তৈরি হচ্ছে। সব মিলে ম্যানেজমেন্ট চিন্তা করতে হবে যে না, আমরা কিভাবে এটাকে ডেভেলপ করতে পারি। জি, এই রিয়েল এস্টেট জগতের সঙ্গে আপনার আসলে 20 বছরের যাত্রা আপনি যেটা বলছিলেন, তো এত দীর্ঘ সময়ের যাত্রায় কোন কোন বিষয়গুলো আপনার কাছে মনে হয়েছে যে এই সেক্টরে আমাদের উন্নতির জায়গাগুলো আছে, এই জিনিসগুলো বদল হওয়া দরকার? আপনি একটা বলছিলেন যে
ব্যাংকের ইন্টারেস্ট রেট বা সরকারিভাবে কিছু পলিসিগত দিক চেঞ্জ করা, এছাড়া আর কি মনে হয় যে আর কোন জিনিসগুলো চেঞ্জ হলে বাংলাদেশের রিয়েল এস্টেট আরো গ্রো করতে পারবে? আমাদের প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদের ল্যান্ডের যে প্রাইস, ল্যান্ড প্রাইস, এইটাকে একটু এটার সাথে যেহেতু অ্যাপার্টমেন্ট জড়িত, প্রথমেই তো র মেটেরিয়ালস আসে হচ্ছে ল্যান্ড। আমাদের একটা জমি ডেভেলপাররা নেয় হচ্ছে প্রথমেই একটা বড় সাইনিং মানি চলে যায়, ল্যান্ড ওনারকে দিতে হয়, যে কারণে ওইটার এফেক্ট পড়ে হচ্ছে গিয়ে প্রাইজিং এ, এবং আলটিমেটলি এন্ড ইউজার যিনি থাকেন কাস্টমার, তাকে এটা পে করতে হচ্ছে। তা আমাদের যদি এই জায়গাটায় কারেকশন হয়, কিছুটা জমির দামের সাথে যদি আমরা সামঞ্জস্যপূর্ণ রাখতে পারি, তাহলে এটা একটা আমাদের জন্য ভালো। দ্বিতীয় হচ্ছে যে আমরা যে ম্যাটেরিয়ালসগুলো আমরা ইউজ করি, এখন তো আমরা গ্লোবালি অনেক ম্যাটেরিয়ালস ইউজ করি, যেরকম আমাদের এখন বাইরে থেকে অনেক ম্যাটেরিয়ালস আনতে হয়, পাশাপাশি আমাদের যে লোকাল ম্যাটেরিয়ালসগুলো আছে, টাইলস থেকে শুরু করে আরও যে র ম্যাটেরিয়ালসগুলো আছে, এইগুলোতে যদি মানে যদি গভর্নমেন্ট থেকে বলেন বা সব কিছু মিলে এটা যদি একটু রিজনেবলের মধ্যে রাখা যায়, তাহলে কিন্তু আমাদের রিয়েল এস্টেট মানে আমাদের অ্যাপার্টমেন্ট প্রাইসটাও কম আসে। পাশাপাশি ধরেন আমরা হেলদি কম্পিটিশনের কথা যে বলছিলাম, এটা অনেকটা এখন চলে আসছে যে একটা বিল্ডিং একটা ডেভেলপার বানাচ্ছে, আরেকটা ডেভেলপার তাকে ফলো করে ওই রকমই সুন্দর করার চেষ্টা করছে। এটা কিন্তু একটা পজিটিভ সাইন, সবাই মিলেই আমরা যেন ভালো ভালো বিল্ডিং গুলা বানাতে পারি। আচ্ছা, তারপরেও কিছু কথা আসলে স্যার থেকেই যায়, যেমন অনেক সময় দেখা যায় যে একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয় যে এতদিনের মধ্যে বিল্ডিংটা হয়ে যাবে জমিটা দেওয়ার পরে, কিন্তু তারপরেও দেখা যায় সেই সময়টা পার হয়ে আরো বেশ খানিকটা সময় পার হয়ে যায়, কিন্তু বিল্ডিং আর বুঝে পায় না। এই ধরনের পরিস্থিতিতে আসলে যারা ক্রেতা বা যারা ক্রেতাদের তো আসলে এখানে কিছু করার নেই, যারা জমি দিচ্ছে রিয়েল এস্টেটকে, তাদের করণীয়টা কি হতে পারে? তাদের করণীয় বলতে তারা প্রথমত বুঝে, ডেভেলপার বুঝে ল্যান্ডটা দিতে হবে। সব ডেভেলপার কিন্তু এটা করছে না। আচ্ছা, এটা এখন অনেকটাই কাভার আপ হয়েছে, আগে এটা অনেক বেশি হতো, এখন কিন্তু মোস্ট ডেভেলপারই একটা যেটা কমিটমেন্ট করছে সেটা মেনটেন করছে। আর যে ডেভেলপারগুলো এটা করছে না, সেটার আনইনটেনশনাল পার্টটাই আমার কাছে মনে হয় বেশি। আচ্ছা, যে হয়তো দেখা গেছে যে তারা তো ফাইন্যান্সিয়ালি অনেক বেশি সাউন্ড থাকে না। ফাইন্যান্সিয়ালি সাউন্ড না থাকলে হয় কি, কাস্টমারের এন্ড থেকেও একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা অ্যামাউন্ট আসার কিন্তু একটা প্ল্যান থাকে, একটা পেমেন্ট শিডিউলটাকে থাকে। তো অনেক সময় কাস্টমাররাও পেমেন্টটা টাইমলি করতে পারে না। তো এটার সাথে কিন্তু ছোট ডেভেলপার যারা আছে তারা কিন্তু রিলেটেড, যে না আমার কনস্ট্রাকশন কাজটা আমি করব, ওইখান থেকে ফান্ড আসবে, এই জিনিসটা। আর বড় ডেভেলপার যারা আছে তারা কোনো অসুবিধা নেই, তারা অনেক সময় এই জিনিসটা হয় হলো যেহেতু ম্যাটেরিয়াল সাপ্লাইয়ের সাথে ধরেন একটা ব্যাপার থাকে যে টাইমলি ওই ম্যাটেরিয়ালসটা সাইটে যদি না আসে, তাহলে আমি কাজটা করতে পারবো না। তো সামহাউ সিচুয়েশন বা মানে আমাদের দেশের অনেক সময় দেখা গেছে যে পলিটিক্যাল কারণে ওই ম্যাটেরিয়ালসটা টাইমলি সাইটে যাচ্ছে না, এই কারণে হয় আর কি। তো এটা আমার মনে হয় যে নিয়ার ফিউচারের মধ্যে এটা ঠিক হয়ে যাবে, এটা অনেকটাই ঠিক হয়ে গেছে, এখন সবাই মেনটেন করে। জি, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে এখন রিয়েল এস্টেট বিনিয়োগের একটা বড় জায়গা, কিন্তু মানুষের মনে কোথাও না কোথাও গিয়ে তো একটা ঝুঁকিও আছে, যে আমরা দেখছি আমরা এত ভূমিকম্প প্রবণ একটা এলাকায় বাস করি, তো সেখানে এরকম হাই স্কাইলাইন আমাদের জন্য তো একটা ঝুঁকির জায়গা থাকে। তো সেই জায়গাগুলো থেকে আপনারা কি মনে করেন কি কি পদক্ষেপ নেওয়া উচিত? এটা একটা গুড কোয়েশ্চেন করেছেন, সময় উপযোগী প্রশ্ন। সেটা হচ্ছে যে এইখানে হাই বিল্ডিংগুলোতে আমরা এখন পর্যন্ত যারা ডেভেলপার আছি তারা কিন্তু একটা মিনিমাম একটা মেজার নিয়েই বিল্ডিংটা বানায়। বাট আপনি যদি এখন রিক্টার স্কেল ধরেন বা যদি এখন 7 বা 8 এর উপরে গিয়ে যদি ভূমিকা হয়, তাহলে তো এটা কিছু করার নাই, কারণ এই লেভেলে গিয়ে বিল্ডিং সাস্টেন করার মতো আসলে সম্ভব না। বাট যেটা হয় যে এখন কিন্তু অনেক নতুন নতুন প্রযুক্তি এসছে, অলরেডি এটা নিয়ে আমরা কাজ করছি, আমাদের কমার্শিয়াল বিল্ডিংগুলোতেও এটা ইমপ্লিমেন্ট করব, যে একদম স্ট্রাকচারের শুরু থেকেই প্রতিটা ফ্লোরেই আমরা এক ধরনের ব্যবস্থা নেওয়া, যেটার কারণে যে ভূমিকম্প হলেও বিল্ডিংটা যেন যা করবে কিন্তু ভেঙে পড়বে না, এরকম প্রযুক্তি আমরা নিয়ে কাজ করছি এবং অলরেডি আমরা ইমপ্লিমেন্ট করছি। আমাদের ভেঞ্চুরাতে আমরা
তেজগাঁতে যে কমার্শিয়াল বিল্ডিংটা হচ্ছে সেখানে আমরা এই ভূমিকম্প থেকে বাঁচার মানে যে এই প্রতিরোধক যে প্রযুক্তিটা আছে ওটা ব্যবহার করছি। দারুণ, এভাবেই দারুণ ভাবেই আসলে আপনারা এগিয়ে যাবেন, এটাই চাওয়া। আপনার কাছে জানতে চাইবো যে রিয়েল এস্টেট বিজনেসটা আসলে খুব বেশি শহর কেন্দ্রিক কেন? এটা কি বিজনেসগত জায়গা থেকে বা প্রফিটের জায়গা থেকে এরকম ভাবনা? এই ভাবনাটা আসলে আমাদের এটা রুট কজে যেতে হবে, হ্যাঁ, যে আমরা আসলে সবাই কিন্তু ঢাকা কেন্দ্রিক। হ্যাঁ, আপনি দেখেন আমাদের ডিসেন্ট্রালাইজ কিন্তু সিস্টেমটা হয় নাই। যে যদি আমরা চিন্তা করতাম যে কেউ একজন চিটাগং থেকে বা নারায়ণগঞ্জ থেকে বা মানিকগঞ্জ থেকে অফিস করতেছে ঢাকায়, ওই ধরনের রোড ফ্যাসিলিটিস বলেন, ওই ধরনের কুইক টাইমের মধ্যে, তাহলে কিন্তু আমরা মানিকগঞ্জে বিল্ডিং বানাতাম। তো আমাদের যারা ক্রেতা সবাই কিন্তু ঢাকাতেই ম্যাক্সিমাম থাকছে, তো যে কারণেই আপনার সমস্ত বিল্ডিংগুলো ঢাকাতেই হচ্ছে। তো ভবিষ্যতে যদি এই ধরনের ডিসেন্ট্রালাইজ যদি হয়, যে না আমরা রাজশাহীতেও দেখতে পাচ্ছি ওইখানেও একটা বড় ইন্ডাস্ট্রি হচ্ছে, বা খুলনাতেও একটা কর্মসংস্থান হচ্ছে যেখানে অনেক মানুষ থাকছে, হ্যাঁ, তো তখন গিয়ে কিন্তু আমরা বড় বড় বিল্ডিং বানাবো। কিন্তু এখন যে একেবারেই হচ্ছে না তা না, আপনি ঢাকা বাইরেও কিন্তু রাজশাহী, চিটাগং, সিলেট সব জেলাগুলোতেই কিন্তু রিয়েল এস্টেট হচ্ছে, বাট ওরকম র্যাপিডলি হচ্ছে না। ওখানে হয়তো কিছু ছোট ছোট অ্যাপার্টমেন্ট করে ডেভেলপাররা কাজ করছে। আচ্ছা, দারুণ। জি, এবং রিয়েল এস্টেট বলতে আপনি বলছিলেন যে শুধু আমরা অ্যাপার্টমেন্ট বা কমার্শিয়াল বিল্ডিংগুলোকে বুঝি, কিন্তু রাস্তাঘাট সকল ক্ষেত্রেই তো আসলে রিয়েল এস্টেটে কাজ করার জায়গা আছে। তো এই জায়গাগুলোতে আপনার কি মনে হয় যে আমরা দেখি আমাদের রাস্তার নানান রকম সমস্যা আছে, যোগাযোগ ব্যবস্থার অনেক সমস্যা আছে, তো রিয়েল এস্টেটের ভূমিকা এই জায়গায় কতটা শক্তিশালী? এটা রিয়েল এস্টেটের ভূমিকা সব থেকে শক্তিশালী, এটা কারণ হচ্ছে যে এখানে যে আমরা যে দেখতে পাচ্ছি যে রোড ম্যাপিং গুলো যে হচ্ছে, প্লাস হচ্ছে রোড যে কনস্ট্রাকশন গুলো হচ্ছে, আমরা যে ফ্লাইওভার গুলো দেখতে পাচ্ছি, এগুলো তো আপনার কোয়ালিটি কাজ না করলে তো এটা যে আপনি দেখেন যে আমাদের মাঝে মাঝে বিভিন্ন সময় একটা আনফরচুনেট অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই জিনিসগুলোর ক্ষেত্রে আমরা রিয়েল এস্টেট যে কোম্পানিগুলো আছে যারা কাজ করছে, যারা বাইরের কোম্পানির সাথে ইনভলভ হয়ে কাজগুলো করছে, তারা অনেক বেশি কেয়ারফুল থাকা, এটা একটা। দ্বিতীয় হচ্ছে যে আমাদের ফিউচারে আমাদের যে কাজগুলোই হবে, আরো হয়তো মেট্রো রেল হতে পারে, আরো অনেক সাবওয়ে হতে পারে, আরো অনেক যে রোডগুলো হবে, সেই জায়গাগুলোতে আমাদের দেশি যে কোম্পানিগুলো কাজ করবে তাদের অনেক দায়িত্ব হতে হবে সেফটি মেজারগুলো নিয়ে, হ্যাঁ, যে কনস্ট্রাকশন স্টেজে যেন কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল ফ্যাক্টর না থাকে, পাশাপাশি যেন সবগুলো ওয়েল স্ট্রাকচার ওয়েতে রাস্তাঘাট, তারপরে এই কমিউনিকেশন যে ইয়েগুলো আছে সেগুলোকে মেনটেন করা হয়। তো আমরা চেষ্টা করছি এই জায়গাগুলোতে আরো বেশি কেয়ারফুল ভাবেই করার, আমাদের চেষ্টাটা আছে। দেখা যাক সামনে হয়তো ডেভেলপাররা আরো বেশি কেয়ারফুল হবে। অবশ্যই। আমরা এবার একটু ক্রেতার জায়গা থেকে আসি। ক্রেতারা তো আসলে দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত তাদের চাহিদার একটা পরিবর্তন হচ্ছে এবং একই সাথে নতুন নতুন চাহিদা আপনাদের কাছে চাচ্ছে। কি কি নতুন চাহিদা দেখছেন তাদের মধ্যে? এটা ভালো প্রশ্ন করেছেন, কারণ নতুন নতুন চাহিদা বলতে যেরকম আগে আমরা যেরকম বানাতাম ক্রেতা কিন্তু সেরকমই নেওয়ার চেষ্টা করতাম। এখন যেটা বললাম যে ক্রেতা কিন্তু অনেক বেশি অ্যাওয়ার এবং তারা অনেক বেশি জানে, নলেজ তাদের অনেক হাই, যেহেতু তারা দেশের বাইরে অনেক বেশি এখন ফ্রিকোয়েন্টলি ট্রাভেল করে। তো যখনই আমরা কোনো প্রপার্টি নিয়ে কথা বলি যে এটার ফায়ার ফাইটিং সিস্টেমটা কি আমাকে একটু দেখান, তারপরে আপনার এখানে মানে আপনার যে ভেন্টিলেশন সিস্টেমটা আছে, বা আমার বাচ্চার জন্য এখানে কি কি ফ্যাসিলিটি আছে, বাচ্চার খেলার জায়গা কোথায়, বা আমি বাসায় আসলে আমি যে একটু এক্সারসাইজ করব, আমার জিমটা কি হচ্ছে এবং কি ইকুইপমেন্ট দেওয়া হচ্ছে, এই ব্যাপারটা নিয়েও অনেক বেশি তারা কনসাস যে না আমি দেখতে চাই কি দিচ্ছে। পাশাপাশি এখন ক্রেতারা অনেক বেশি যেটা করে যে কোনো প্রপার্টি কেনার আগে আপনাদের একটা রেডি প্রোডাক্ট আমি দেখে আসি চলেন, এটা কিন্তু ভালো, যে আমি মনে করি এটা একটা পজিটিভ সাইন। অবশ্যই, হ্যাঁ, যে এবং এটার কারণেই কিন্তু ডেভেলপারদের মধ্যে কম্পিটিশন এখন আরো বেশি বাড়ছে, যে না আমরা ওদের থেকে ভালো করতে হবে, কারণ আমাদের বিল্ডিং গুলা অ্যাপ্রিসিয়েট করছে না মানুষজন। হ্যাঁ, আমি ধরেন একটা প্রপার্টি যখন বিক্রি করি যে স্টেজে থাকে, সেখানে তো মানুষজন দেখতে পায় না কি হচ্ছে, তখন কাজ চলছে। তো তার একটা ট্রাস্ট থাকতে হবে যে না এই কোম্পানিটা এই বিল্ডিংটা একটা মিনিমাম স্ট্যান্ডার্ড মেনটেন করে আমাকে দিবে। তো ওই ট্রাস্টটা আসবে কখন, যখন তার ফুটপ্রিন্টগুলা
সে দেখতে পাবে যে বিল্ডার যে বিল্ডিংগুলো বানিয়েছে সেইগুলাকে তারা কতটুকু কমপ্লায়েন্স করেছে, সেই বিল্ডিংগুলোতে তারা কতটুকু স্ট্রাকচারাল মেজার মেনটেন করেছে এবং কতটুকু স্ট্যান্ডার্ড ফলো করেছে। তো সেই জিনিসগুলো তারা সিং বিলিভিং করে, আগে টাচ অ্যান্ড ফিল করে, গিয়ে দেখে। এবং সেলসে যারা আছে তারাও কিন্তু এই জায়গাগুলো স্কিপ করার এখন সুযোগ নেই। আগে আমরা যারা অনেক আগে কাজ করতাম অ্যাসেটে, তখন আমরা জোর করে নিয়ে যেয়ে দেখাতাম, কারণ আমাদের কনফিডেন্স ছিল। হ্যাঁ, কিন্তু এখন কাস্টমাররাই জোর করে বলে যে আমাকে দেখান। তো এটা একটা ভালো সাইড আমি মনে করি। জি, আপনার জায়গা থেকে যদি জানতে চাই যে আগামী 5 বছরে বা আগামী সময়গুলোতে রিয়েল এস্টেটের ভবিষ্যৎ কোন জায়গায় আপনি কল্পনা করেন? রিয়েল এস্টেটের ভবিষ্যৎ আমি মনে করি যে অনেক ভালো। এখন তো মানে অলমোস্ট ওভার 12 বিলিয়ন ইউএস ডলারের এটা একটা ইন্ডাস্ট্রি। এবং আলহামদুলিল্লাহ রিয়েল এস্টেটের যে ইমপ্রুভমেন্ট, আমি তো বললামই যে একদম শুরুতে যখন মানুষজন অ্যাপার্টমেন্ট কি সেটাই বুঝতো না, মানে একটা 10 কাঠা বা 5 কাঠার মধ্যে একটা ফ্যামিলি থাকতো আগে। এখন কি হচ্ছে, ওইটার মধ্যে 10টা 20টা 30টা ফ্যামিলি থাকছে। তো এই যে ব্যাপারগুলো আস্তে আস্তে মানুষ কিন্তু এই জায়গাগুলোতে ইউজ টু হয়ে গেছে। আপনি দেখেন যে এটা একটা বড় ব্যাপার আমাদের দেশের জন্য, একটা বিশাল ব্যাপার যে আমি আমার পাশে আরো 2-3টা ফ্যামিলির সাথে থাকছি বা একটা সোসাইটিতে থাকছি। এটাতে কিন্তু অ্যাডজাস্টমেন্টের একটা ফ্যাক্টর। আমার বাচ্চা আরেকটা ফ্ল্যাট ওনারের বাচ্চার সাথে সে খেলতেছে। সো এই যে ব্যাপারগুলো এটাকে আস্তে আস্তে ডে বাই ডে ইমপ্রুভ করছে। তো আমি মনে করি যে ফিউচারে এটা আরো অনেক বাড়বে এবং আমাদের ফিউচারে যেটা হতে পারে যে বড় বড় গেটেড কমিউনিটি হবে ইনশাল্লাহ। গেটেড কমিউনিটিগুলো ঢাকার আশেপাশে হবে, যেখানে অনেক বড় বড় কিছু কমিউনিটি থাকবে। এবং আমরা যারা মিডল ক্লাস আছে, যারা এখনো রেন্টে আছে, তারা অ্যাপার্টমেন্ট কিনতে পারবে। এটা আমার কাছে মনে হয় ইন ফিউচার এটা অচিরেই হয়ে যাবে। এবং তখন গিয়ে দেখা যাবে যে সবার ভিতরে একটা তৃপ্তি আসবে যে না, আমি নিজের ফ্ল্যাটে থাকি। কারণ ইন্টারেস্ট ব্যাংকে দেওয়া কিন্তু এটা খুব একটা পেইনফুল না, কিন্তু আমি যে টাকাটা রেন্টে দিচ্ছি এই টাকাটা পুরোটাই ড্রেনেজ হচ্ছে। হ্যাঁ, তো এই অ্যাসপেক্ট থেকে আমার মনে হয় ফিউচারে রিয়েল এস্টেট একটা ভালো জায়গায় যাবে ইনশাল্লাহ। এবং সবার সামগ্রিকভাবে চেষ্টা যদি থাকে, ইন্টেনশন, আমাদের ভিতরে গুড ইন্টেনশন আছে, ডেভেলপাররা কিন্তু এখন অনেক বেশি কোয়ালিটি কাজ করার জন্য অনেক বেশি আগ্রহী। এবং ক্রেতারাও যেহেতু এখন অনেক, আরেকটা জিনিস আমি একটু বলি, সেটা হচ্ছে যে এখন কিন্তু ক্রেতা যারা আছে তারা কিন্তু আপনার নিউ জেনারেশন যারা ওল্ড জেনারেশনে যারা আছেন, ধরেন একটা কোম্পানির চেয়ারম্যান এমডি, ওনারা কিন্তু এতটা বেশি লাইফস্টাইল নিয়ে এত বেশি কেয়ার করেন না। বাট নিউ জেনারেশন যারা আছেন, ওনাদের ছেলেরা যারা নতুন বিজনেসম্যান, তারা কিন্তু অনেক বেশি এই ব্যাপারে কেয়ারফুল। হ্যাঁ, যে না, আমি আমার অফিস যেটা করব সেই অফিসটা কমপ্লায়েন্স হতে হবে, সেই অফিসটা ফায়ার ফাইটিংটাকে একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হতে হবে, সেটার যে ইলেকট্রোমেকানিক্যাল ইকুইপমেন্টগুলো আছে, লিফট, জেনারেটর, সেগুলো যেন ঠিক মতো থাকে। পাশাপাশি বাসা যেটা আছে সেইখানেও যেন আমি আমার লাইফস্টাইলটা মেনটেন করতে পারি, কোয়ালিটি ফুল যেন টাইম কাটাতে পারি, সেইটাও যেন মেনটেন থাকে। তো এই ব্যাপারগুলো ইনশাল্লাহ আমরা মেনটেন করব। জি, এই স্বপ্নগুলোই আমরাও দেখতে চাই যে আপনাদের হাত ধরে এভাবেই এগিয়ে যেতে থাকুক রিয়েল এস্টেট এবং সমগ্র বাংলাদেশ। অনেক শুভকামনা আপনার জন্য, ভালো থাকবেন। ধন্যবাদ।